নমস্কার, আমি অঙ্কুর। শুরু করছি পলিটিক্স। রাজ্যের লগ্নি হয় না, বিরোধীদের এই বক্তব্য অনেক দিনের। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজনেস সামিটে মাপা হাসি আর চাপা ফিসফাসও কিছু কম হয়নি। এই সব কিছুর জবাব দিল রাজ্য। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শালবনীতে তাপবিদ্যুৎ কেন্দ্র করার ঘোষণা করেছিল জিন্দাল গোষ্ঠী। সোমবার সেই প্রকল্পের শিলান্যাস করে একে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনীতে 800 মেগাওয়াটের দুটি বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে 16,000 কোটি টাকা লগ্নি করছে সজ্জন জিন্দালের সংস্থা JSW এনার্জি। তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য রাজ্যের 23টি জেলায় উপকৃত হবে। উৎপাদিত বিদ্যুৎ রাজ্য কিনে নেবে। ইতিমধ্যেই সেই চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইটস এ ল্যান্ডমার্ক প্রজেক্ট। 800 করে দুটি ইউনিট হবে, 23টি জেলার মানুষ they will get the power. 2011 সালে ক্ষমতা দখলের পর থেকেই বাংলায় শিল্পের উন্নয়ন ও উন্নয়ন খাতে বিনিয়োগ টানতে একাধিক পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও নিন্দুকেরা বরাবরই দাবি করে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে শিল্পপতিরা বাংলা শিল্প থেকে মুখ ফিরিয়েছেন। সেই নিন্দুকদের মুখে ঝামা ঘষে এ রাজ্যে শিল্প আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শালবনীতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। এদিন মমতার সঙ্গে উপস্থিত ছিলেন দেব, জুনমালিয়া, সৌরভ গঙ্গোপাধ্যায়। I thank Sajjan ji, as I said, for choosing Kolkata and West Bengal as one of their destinations. I wish and I request, as being a citizen of the state, that he continues to come here because this is a huge chunk of land. রাজ্যে ক্রমেই বাড়ছে বিদ্যুতের চাহিদা। সে কথা মাথায় রেখে এই প্রকল্পের কথা ভেবেছে রাজ্য। রাজ্যের এই বিপুল বিদ্যুতের চাহিদা মেটাতে দারুণ কাজ করবে এই প্রজেক্ট, আশা মুখ্যমন্ত্রীর। The demand will be more and more, আরো বাড়বে। তাই আমরা from 10,000 we have decided to do it 18,000 megawatt, and we will spend another 48,000 crores, আরো 48,000 কোটি টাকা যার জন্য আমরা খরচ করব। 800 মেগাওয়াটের দুটি ইউনিট, মোট 1600 মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্প খাতে খরচ হবে 16,000 কোটি টাকা। শালবনীতে 16,000 কোটি টাকা লগ্নি করেছে সজ্জন জিন্দালের সংস্থা। শিলান্যাসের 42 মাসের মধ্যে বিদ্যুৎ তৈরির প্রথম ইউনিটটি চালু হবে। 48 মাসের মধ্যে দ্বিতীয় ইউনিটটি চালু হয়ে যাবে। It is very clear that we need so much power in this state. So that is why ये वाला पावर प्लांट यहाँ पर लगाया जा रहा है। तो ये मेरी गारंटी है, ये मेरी प्रॉमिस है आप सबके सामने कि जितना भी यहाँ पर काम होगा उसका जो आपको बेनिफिट होगा, आपकी नेक्स्ट जनरेशन को उसका बेनिफिट होगा। এ রাজ্যে কর্মসংস্থান নিয়েও বারবার বিরোধীদের আক্রমণের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই প্রকল্প থেকেও হাজার হাজার কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র এই প্রজেক্টে 15,000 মানুষের কাজ হবে, কনস্ট্রাকশন ওয়ার্কার সবকিছু মিলিয়ে। কম্পিটিটিভ বিডিং এর মাধ্যমেই তারা সুযোগ পেয়েছেন এবং আমরা লেটার অফ ইন্টেন্ট দিয়েছি। পাশাপাশি দেউচা পাচামিতে অন্যতম কোল ব্লক প্রকল্পে 1 লক্ষ মানুষের চাকরি হবে, জানান মমতা বন্দ্যোপাধ্যায়। World's second largest coal complex is coming up in Deucha Pachami, where the power plant and coal plant will supply the power, and we have already started the work. শালবনী থেকেই আরো 5টি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে বলে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। From West Bengal Power Department, they are also doing 5 new power projects, Santaldi, Durgapur, and also Shagordigi is nearby completion. মঙ্গলবার গোয়ালতোড়ে আরো একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হবে। তাই আগামী দিনে লোডশেডিং ভুলে যাবে মানুষ, আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা টিভি। শেষ নেই এর, চলছে তো চলছেই। এ যেন শবরীর তপস্যা। শবরী তো তাঁর ইষ্ট দেবতার দেখা পেয়েছিলেন, কিন্তু অন্ধকার জীবনে আলোর দেখা পাবেন কি চাকরিহারারা? উত্তর নেই। লড়াই আছে, যে লড়াই পাড়ি দিয়েছিল রাজধানী অবধি।
সেই দিল্লি চলোর পর এবার এসএসসি ভবন অভিযান করছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষাকর্মীরা। এদিন বেলা 12টা নাগাদ সল্টলেকের করুণাময়ীতে চাকরিহারাদের জমায়েত শুরু হয়। সেখান থেকেই তাঁরা জানান, যতক্ষণ না তালিকা প্রকাশ্যে আনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এসএসসি ভবনের সামনেই তাঁরা অবস্থানে বসে থাকবেন। দুর্নীতির অভিযোগে এসএসসির 2016 সালে সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট, যার জন্য 25,753 জনের চাকরি গেছে। এদের মধ্যে চিহ্নিত অযোগ্য রয়েছেন প্রায় 1008 শিক্ষক। চাকরি বাতিলের পাশাপাশি তাদের বেতনও ফেরত দিতে বলা হয়েছে। 11ই এপ্রিল শিক্ষামন্ত্রীর দেওয়া ডেডলাইনের শেষ দিন, কার্যত 21শে এপ্রিল। কথা ছিল এদিনই যোগ্য অযোগ্য শিক্ষকদের পৃথক তালিকা প্রকাশ পাবে। তবে যোগ্যদের তালিকা প্রকাশ না হওয়ায় এসএসসি অফিসের ভিতরে অবস্থানে বসেন 13 জন শিক্ষক। এসএসসি প্রথম 3টি কাউন্সেলিং এর যোগ্যদের তালিকা প্রকাশ করবে বলে জানা যায়, কিন্তু আন্দোলনকারীদের দাবি শুধু তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত নয়, মোট 12 দফার কাউন্সেলিং এর যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে। আচার্য ভবনের বাইরে চাকরিহারাদের বিক্ষোভ প্রতিবাদ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারান রাজ্যের প্রায় 26,000 শিক্ষক। যোগ্য অযোগ্যের বাছাইয়ে বিস্তর অনিশ্চয়তা থাকায় বাতিল হয় 2016 সালের গোটা প্যানেল। যোগ্য অযোগ্যের স্পষ্ট তালিকায় কারা, সেই সংক্রান্ত পৃথক তালিকা প্রকাশের দাবি ছিল চাকরিহারাদের। গত সপ্তাহে এসএসসি দপ্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন। সেদিনই তিনি যোগ্য অযোগ্যের পৃথক তালিকা প্রকাশের ডেডলাইন দেন। আনুমানিকভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে সপ্তাহ দেড়েক দুয়েকের মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো। শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি মতোই সোমবারই সেই মিরর ইমেজ প্রকাশ করার দিন। সে বিষয়ে কমিশনের উপর চাপ বাড়াতে সল্টলেকে এসএসসি ভবন অভিযানে নামলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে জমায়েত করে আচার্য সদনের দিকে যান তারা। তালিকা না বেরোনো পর্যন্ত সেখানেই অবস্থানের হুঁশিয়ারি দেন চাকরিহারারা। আজকেই যোগ্যদের তালিকা দেন এবং মিরর ইমেজ যা সেটা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেন, এইটুকুই আমাদের বক্তব্য, আর কিচ্ছু না। আর যারা অযোগ্য বলে বিবেচিত হয়েছে তাদের টার্মিনেশন লেটার ধরিয়ে দিন রাজ্য সরকার। 26,000 চাকরি বাতিল মামলায় যারা ইতিমধ্যেই অযোগ্য বা দুর্নীতিগ্রস্ত তাদের বেতন ফেরত দেওয়ার পাশাপাশি সিবিআই এর উদ্ধার করা সমস্ত ওএমআর প্রকাশ করার নির্দেশও দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পরে সেই নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টও। আদালতের নির্দেশ মতো ওএমআর শিট প্রকাশ নিয়ে কি অবস্থান রাজ্যের জানতে চাইল কলকাতা হাইকোর্ট। সোমবার এই মামলার শুনানি ছিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে। কমিশনের কাছে আদালতের প্রশ্ন, এসএসসি 25,752 জনের চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট কিছু অংশ রায়ের পরিবর্তন করেছে, বাকি রায় বহাল রেখেছে। তাহলে এসএসসি কেন এখনো সমস্ত ওএমআর প্রকাশ করলো না? এদিন আদালতের কাছে দুদিনের সময় চেয়ে নেয় স্কুল সার্ভিস কমিশন। এরপরই এসএসসি কে ওএমআর প্রকাশ নিয়ে তাদের অবস্থান জানানোর নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাক। অন্যদিকে যারা অযোগ্য তাদের বেতন ফেরতের ব্যাপারেই বা কি ভাবছে রাজ্য, প্রশ্ন তোলেন বিচারপতি। বেতন ফেরতের ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর আদালতকে তা জানাবে বলে জানায় রাজ্য। শুনানি শেষে আদালতের নির্দেশ, ইতিমধ্যেই ঘোষিত অযোগ্যদের বেতন বন্ধ ও বেতন ফেরত নিয়ে বুধবার রাজ্যকে অবস্থান জানাতে হবে। সিবিআই কে 3 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট নিম্ন আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। বুধবারের মধ্যে সিবিআই কে তদন্তের সামগ্রিক অগ্রগতি সম্পর্কে আদালতকে জানাতে হবে। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি। তবে কমিশন যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ না করলে আদালতে কিসের ভিত্তিতে নিজেদের অবস্থান স্পষ্ট করবে রাজ্য, সে বিষয়েও উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। শালবনীতে কারখানার তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন, তারপর এসএসসির চাকরিহারাদের আপডেট, আর আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের রাজ্যের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, মুর্শিদাবাদের বিষয়। কোর্ট বনাম উপরাষ্ট্রপতি, এই বিতর্কে কদিন ধরেই সরগরম দেশ। রাষ্ট্রপতির এখতিয়ারে কোর্ট হস্তক্ষেপ করতে পারে না, এই বক্তব্য ধানখাড়ের। কোর্টের পাল্টা বক্তব্য, কেউই আইনের ঊর্ধ্বে নয়। কোর্টের এই মন্তব্যকে বহু মানুষ সময়োপযোগী বলে দাবি করেছেন। এবার সেই বিতর্কে জড়িয়ে গেল পশ্চিমবঙ্গ। ওয়াকফ আইনের বিরোধিতায় হিংসার আগুন জ্বলেছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে, যদিও তা এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। তারপরেও ওই হিংসা রুখতে বাংলায় রাষ্ট্রপতি শাসন চেয়ে সওয়াল করেন আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন। কি বলছে কোর্ট? ভারতের পরবর্তী ভাবী প্রধান বিচারপতি বি.আর. গভাই আইনজীবী বিষ্ণু শঙ্করকে বলেছেন, আপনি চান কেন্দ্রকে আমরা বাধ্যতামূলক নির্দেশ দিই, কিন্তু ইতিমধ্যেই
আমাদের বিরুদ্ধে আইনসভা ও প্রশাসনিক এখতিয়ারে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে। অন্যদিকে মুর্শিদাবাদ নিয়ে দায়ের হওয়া অপর একটি জনস্বার্থ মামলা খারিজ হয়েছে সুপ্রিম কোর্টে। আইন প্রণয়ন সংক্রান্ত বিষয় সহ প্রশাসনিক এখতিয়ারে হস্তক্ষেপ করতে চাইছেন বিচারপতিরা। গত কয়েকদিন ধরেই এই অভিযোগ বারবার সামনে এসেছে। এই নিয়ে সরাসরি বিচার ব্যবস্থাকে আক্রমণও করছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের। ওয়াকফ আইনের বিরোধিতায় অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। ওই হিংসা রুখতে বাংলায় রাষ্ট্রপতি শাসন চেয়ে সওয়াল করেন আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন। যা শুনে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের মন্তব্য, আপনি চান কেন্দ্রকে আমরা বাধ্যতামূলক নির্দেশ দিই, কিন্তু ইতিমধ্যেই আমাদের বিরুদ্ধে আইনসভা ও প্রশাসনিক এখতিয়ারে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে। বাংলা নিয়ে নির্দেশ দিলে তো অভিযোগ উঠবে আইন প্রণয়ন সংক্রান্ত ব্যাপারে হস্তক্ষেপ করছে বিচার ব্যবস্থা। রাষ্ট্রপতিদের বিল আটকে রাখা নিয়ে গত 11 এপ্রিল ঐতিহাসিক মন্তব্য করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, আইনসভা থেকে পাশ হয়ে আসা বিল অনন্তকাল আটকে রাখতে পারেন না রাষ্ট্রপতি। 3 মাসের মধ্যে তাকে মতামত জানিয়ে দিতে হবে। রাজ্যপালদের ক্ষেত্রেও ওই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতিকে দেওয়া ডেডলাইনের বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন জগদীপ ধনখড়। তিনি স্পষ্ট বলেন, সংবিধানের 142 ধারাকে পরমাণু মিসাইলের মতো ব্যবহার করছে বিচার ব্যবস্থা। এই পরিপ্রেক্ষিতে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। অন্যদিকে মুর্শিদাবাদ নিয়ে দায়ের হওয়া অপর একটি জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে। সোমবার ওই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন.কে. সিংহের বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, মামলাটির কোনো সারবত্তা নেই, তাই এই মামলায় হস্তক্ষেপ করারও প্রয়োজন নেই। এরপরেই মামলাকারী আইনজীবী শশাঙ্ক শেখর ঝাঁকে মামলা প্রত্যাহারের নির্দেশ দেয় শীর্ষ আদালত। তবে ভুল সংশোধন করে নতুন করে মামলা দায়েরের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা টিভি। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। দুনিয়া জোড়া বাণিজ্য যুদ্ধে আমেরিকাকে মুখের মতো জবাব দিয়েছে চীন। এ যেন দামিনী ছবির সানি দেওল, ট্যারিফ পে ট্যারিফ, ট্যারিফ পে ট্যারিফ। এছাড়াও এই যুদ্ধে প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে পাশে থাকার আহ্বানও জানিয়েছে চীন। সেসব মাথায় রেখেই কি মার্কিন উপরাষ্ট্রপতির তড়িঘড়ি ভারত সফর? বন্ধু ডোনাল্ড ট্রাম্প দূত পাঠালেন বিশ্বগুরুর কাছে, নাকি আরো গল্প আছে? আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 21 সন্ধ্যায় বৈঠকে বসবেন ভান্স। বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, এনএসএ অজিত দোভাল, ওয়াশিংটনে ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কাওয়াত্রা প্রমুখ। আলোচনার মূল বিষয় থাকবে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির চূড়ান্তকরণ ও ট্রাস্ট অংশীদারিত্বের আনুষ্ঠানিক সূচনা। সেই বৈঠকে কি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে আবার কোনো অস্ত্র বেচার চেষ্টা করা হবে, তা সময় বলবে। সোমবার সকালে মার্কিন উপরাষ্ট্রপতি জে.ডি. ভান্স, তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা চিলুকুরি ভান্স এবং তাদের 3 সন্তান ইউয়ান, বিবেক ও মিরাবেল ভারত সফরে দিল্লি পৌঁছন। তাদের সঙ্গে ছিলেন মার্কিন সরকারের একটি প্রতিনিধি দল, যার মধ্যে ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর রিকি গিল। দিল্লি বিমানবন্দরে ভান্সকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো হয়। এরপর পরিবার সহ তারা স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরে যান এবং প্রথাগত ভারতীয় আতিথেয়তা গ্রহণ করেন। ভান্সের সন্তানরা কুর্তা পাজামা আনারকলি পরে প্লেন থেকে নামেন। ভান্স মন্দিরে গেস্ট বুকে লেখেন, আমাদের সন্তানরা বিশেষভাবে এই অভিজ্ঞতা উপভোগ করেছে, ঈশ্বরের আশীর্বাদ থাকুক। এ সফরে ভান্স দিল্লি ছাড়াও জয়পুর ও আগ্রা ভ্রমণ করবেন। জয়পুরে অ্যাম্বার ফোর্ট ও রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। 23 এপ্রিল আগ্রায় তাজমহল দর্শনের কথা রয়েছে তাঁর ও উষার। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 21 তারিখ সন্ধ্যায় বৈঠকে বসবেন ভান্স। বৈঠকে অংশ নেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এনএসএ অজিত দোভাল, ওয়াশিংটনে ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কাওত্রা প্রমুখ। আলোচনার মূল বিষয় থাকবে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির চূড়ান্তকরণ ও ট্রাস্ট অংশীদারিত্বের আনুষ্ঠানিক সূচনা। সেই বৈঠকে কি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে আবার কোনো অস্ত্র বেচার চেষ্টা করা হবে?
তা সময় বলবে। তবে সফরের আগের দিন কংগ্রেস প্রশ্ন তোলে প্রধানমন্ত্রী মোদী মার্কিন উপরাষ্ট্রপতিকে ভারতীয় নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে বিতরণের বিষয়টি এবং WTO ভিত্তিক বহু পাক্ষিক বাণিজ্য কাঠামো ভাঙনের বিষয়ে উদ্বেগ জানাবেন কিনা। অন্যদিকে চীন বলছে আমেরিকাকে কিছু দেশ তোষণ করে চলেছে এবং এই তোষণের কোনো প্রয়োজন নেই। পরোক্ষে এই বার্তা ভারতের উদ্দেশ্যেই কি? যদিও ভারতের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে ভারতীয় ছাত্রদের ভিসা বাতিল সংক্রান্ত সমস্যা উত্থাপন করা হয়েছে, কিন্তু ট্যারিফ ইস্যু নিয়ে ভারতের কি অবস্থান তা বলা হয়নি। ভান্সের সফর এমন এক সময় হচ্ছে যখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মার্কিন যুক্তরাষ্ট্রে বাণিজ্য বৈঠক করছেন। এখন দেখার এই মোদিজি কি দেশের স্বার্থ উপেক্ষা করে ট্রাম্পকে তোষণেই ব্যস্ত থাকবেন? ভান্সের সফরে মার্কিন কোম্পানিগুলো কি আরও ছাড় আদায় করবে ভারত সরকারের তরফ থেকে? কলকাতা টিভি। বিতর্কিত মন্তব্যে বিজেপির নিশিকান্ত দুবের কোনো জবাব নেই। কাকে না বাক্যবান হেনেছেন তিনি, ছাড়েননি সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতিকেও। এবার প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনারকে বেনজির আক্রমণ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। SY কুরেশিকে মুসলিম কমিশনার কটাক্ষ বিজেপি সাংসদের। সুপ্রিম কোর্ট নিয়ে মন্তব্যের সময় দলের তরফে জেপি নাড্ডা সাংসদ নিশিকান্তের এই মন্তব্যকে ব্যক্তিগত একথা বলে হালকা করতে চেয়েছিলেন। সোজা কথায় এই বক্তব্য বিজেপির নয়, কিন্তু এই খেলা যে বিজেপির তাতে কোনো সন্দেহ নেই। এরকমই মনে করছে অনেকেই। একদিকে ব্যক্তিগত মন্তব্য, অন্যদিকে মন্তব্যকারীকে নিয়ে দলের নীরবতা। সাপও মরছে, লাঠিও ভাঙছে না। কিন্তু কি বা বলার আছে? নরেন্দ্র মোদী তো এই কিছুদিন আগে মুসলিম যুব সমাজের বিরুদ্ধে পাংচারওয়ালা শব্দটা ব্যবহার করেছেন। সে কি মোদিজির ব্যক্তিগত আবেগের প্রকাশ? ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতিকে বেনজির আক্রমণ করে শিরোনামে উঠে এসেছিলেন নিশিকান্ত দুবে। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণের সমালোচনা করে বিবৃতি দেন বিজেপি সাংসদ। কেন্দ্রের শাসক দলের জনপ্রতিনিধির এই মন্তব্য বস্তুত রাষ্ট্রের বিচার ব্যবস্থাকেই আক্রমণের শামিল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এই নিয়ে জাতীয় রাজনীতিতে যখন আলোচনা সমালোচনা তুঙ্গে, তখনও নিজের ফর্মেই দেখা গেল নিশিকান্ত দুবেকে। এবার একই ইস্যুতে প্রাক্তন নির্বাচনী কমিশনার SY কুরেশিকে কটাক্ষ করে সমালোচনার রাস্তা আরও কিছুটা খুলে দিলেন তিনি। সম্প্রতি ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় এক্স চ্যানেলে একটি পোস্ট করেন প্রাক্তন নির্বাচনী কমিশনার SY কুরেশি। লেখেন, ওয়াকফ আইন মুসলিমদের জমি দখলের জন্য সরকারের একটি অশুভ পরিকল্পনা। আমি নিশ্চিত যে সুপ্রিম কোর্ট এর বিরুদ্ধে রায় দেবে। কুরেশির এই মন্তব্যের পরে ক্ষোভ উগরে দিয়েছেন দুবে। পাল্টা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপি সাংসদ। কুরেশি মুসলিম কমিশনার বলে বেনজির আক্রমণ নিশিকান্ত দুবের। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আপনি কোনো নির্বাচন কমিশনার ছিলেন না, আপনি ছিলেন মুসলিম কমিশনার। আপনার আমলে ঝাড়খণ্ডের সবথেকে বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ভোটার তালিকায় তোলা হয়েছিল। इलेक्शन कमीशन तो अपनी जगह, वहां जो कुछ भी कहा, किसी को आप धर्म और जात से जोड़कर किसी संवैधानिक पद को आप नहीं कर सकते। ये गलत है और मैं इसकी निंदा करता हूं। अगर बयान से सहमत नहीं है, सुप्रीम कोर्ट का अपमान हो रहा है उससे, तो आप कार्रवाई करेंगे। और अगर भारतीय जनता पार्टी कार्रवाई नहीं करती तो हम तो यही समझेंगे, देश यही समझेगा कि उनसे बुलवा के आप अलग हो गए। ये धमकी देना न्यायपालिका को ठीक। শনিবার সুপ্রিম কোর্ট এবং বিচারপতিকে নিয়ে মন্তব্য করে ইতিমধ্যে বিপাকে পড়েছেন নিশিকান্ত দুবে। আদালতের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্যের অভিযোগে বিজেপি সাংসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমনকে চিঠি দিয়েছেন এক আইনজীবী। বিচার ব্যবস্থা এবং প্রধান বিচারপতিকে নিয়ে নিশিকান্ত দুবে করা মন্তব্যের দায় ইতিমধ্যেই ছেড়ে ফেলেছে দল। ওই মন্তব্যকে কোনোভাবে সমর্থন করেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। কিন্তু মোদী কেন নীরব? মোদীর নীরবতা কি তবে দুবের প্রতি সমর্থন জোগানো নয়? এই প্রশ্ন তুলে সরব হাত শিবির। কলকাতা টিভি। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন পলিটিক্স, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আসছি পরবর্তী খবরে। কোর্ট বনাম সরকার, এই লড়াইতে সরকারকেই কি একটু পিছু হটতে হচ্ছে? উপরাষ্ট্রপতি ধনখড় এই বলে হুঙ্কার দিয়েছিলেন যে রাষ্ট্রপতির কর্মপদ্ধতি কোর্ট ঠিক করতে পারে না। কোর্টের পাল্টা বক্তব্য,
কেউই আইনের ঊর্ধ্বে নয়। কিসের জোরে এই কথা বলছে শীর্ষ আদালত? এর উত্তর আছে সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদে। সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদকে ব্যবহার করে সুপ্রিম কোর্ট বেশ কিছু ঐতিহাসিক রায় দিয়েছে। সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের হাতে অধিকার দেওয়া হয়েছে এই কারণেই যাতে আইনসভার কোনো সিদ্ধান্ত গণতন্ত্রে আঘাত না আনতে পারে। আর এতেই বিপাকে পড়েছে বিজেপি সরকার, এমনটাই মত আইনজীবীদের একাংশের। সম্প্রতি সুপ্রিম কোর্ট বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির বিরুদ্ধে বেশ কিছু রায় ঘোষণা করেছে, যে রায়গুলি সম্পূর্ণভাবে বিজেপি কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে বিপাকে ফেলেছে। বুলডোজার দিয়ে মানুষের বাসস্থান ভেঙে ফেলা। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, বুলডোজার দিয়ে মানুষের বাসস্থান ভেঙে ফেলা সম্পূর্ণ অবৈধ। মসজিদ নিয়ে সমীক্ষার সিদ্ধান্তের ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করেছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে, শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে হবে। সুপ্রিম কোর্ট তামিলনাড়ু রাজ্যপালের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে। মোদী সরকারের দ্বারা নিযুক্ত তামিলনাড়ু রাজ্যপালের উদ্দেশ্যকে খণ্ডন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এমন প্রশ্ন তুলেছে যাতে কেন্দ্রীয় সরকার 7 দিনের সময় নিতে বাধ্য হয়েছে। চণ্ডীগড় মেয়র নির্বাচন বেআইনিভাবে হয়। সুপ্রিম কোর্টের মন্তব্য, এইভাবে বেআইনি পন্থা অবলম্বন করে গণতন্ত্রের গলা টিপে ফেলা যাবে না। আদালতের মন্তব্য, সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আমরা এই ধরনের বেআইনি কাজকে প্রশ্রয় দিতে পারি না। সুপ্রিম কোর্টের এই সব রায়ে ভয় পেয়ে সুপ্রিম কোর্টের সমালোচনায় উপরাষ্ট্রপতিকে এগিয়ে দিয়েছে বিজেপি সরকার, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদকে ভয় পাচ্ছে বিজেপি। ভয়ের কারণ, রাম মন্দির নির্মাণের রায়ে সুপ্রিম কোর্ট সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ ব্যবহার করেছিল। সুপ্রিম কোর্টের হাতে যদি সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ না থাকতো, তাহলে অসাংবিধানিক নির্বাচনী বন্ড আইন চালু হয়ে যেত। সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদকে সুপ্রিম কোর্টের হাতে অধিকার দেওয়া হয়েছে এই কারণেই যাতে আইনসভার কোনো সিদ্ধান্ত গণতন্ত্রের আঘাত না আনতে পারে। आपने कह दिया कि आर्टिकल 142 इज न्यूक्लियर फिसाइल मटेरियल, न्यूक्लियर मिसाइल। ये कैसे कह सकते हैं आप? आपको मालूम है कि आर्टिकल 142 के द्वारा सुप्रीम कोर्ट को संविधान ने यह हक दिया है। ये कोई सी सरकार ने हक नहीं दिया, संविधान ने हक दिया है। এই সুপ্রিম কোর্ট যখন 142 কে প্রয়োগ করে রাম মন্দির গঠনের রায় দিয়েছিল, তখন তাকে স্বাগত জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। आभार व्यक्त करूंगा भारत की न्यायपालिका का, जिसने न्याय की लाज रख ली। 142 কে প্রয়োগ করে যখন সুপ্রিম কোর্ট সরকারের বিরুদ্ধে রায় দিচ্ছে, তখনই সুপ্রিম কোর্টকে নাপসন্দ কেন্দ্রের। আইনজ্ঞ মহলের মতে, সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদের কারণেই বিজেপি সুপ্রিম কোর্টকে ভয় পাচ্ছে। কারণ সুপ্রিম কোর্ট সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদকে ব্যবহার করে সরকারের কৌশলী সিদ্ধান্তগুলোকে খারিজ করছে। কলকাতা টিভি। ভারতের গণতন্ত্র কি কমজোরি হতে চলেছে? স্বৈরাচারের উঁকি ঝুঁকি শুরু হলো এই দেশে? এই কথা উঠছে উপরাষ্ট্রপতি বনাম শীর্ষ আদালতের বিতর্ককে ঘিরে। সুপ্রিম কোর্ট দেশের সমস্ত নাগরিকের অভিভাবক, সমস্ত নাগরিকের শেষ আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যদি কোনোভাবে কমজোর হয়ে পড়ে, তাহলে সারা দেশের সাধারণ মানুষ অসহায় হয়ে পড়বে। আর সেই সুপ্রিম কোর্ট নিয়ে উপরাষ্ট্রপতির তির্যক মন্তব্য সমালোচনার মুখে। সংবিধান বিশেষজ্ঞদের মতে, একজন সাংবিধানিক পদে আসীন ব্যক্তির সুপ্রিম কোর্ট নিয়ে এই ধরনের মন্তব্য সংবিধানের প্রতি অশনি সংকেত। সুপ্রিম কোর্টের সমালোচনায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, তিনি যে পদেই থাকুন না কেন, সাংবিধানিক পদ ভুলে তিনি সব সময় বিতর্কের আসনে নিজেকে বসিয়ে রাখেন। সাংবিধানিক পদে বসে তার এই ভূমিকায় বেশ কিছু নিদর্শন দেখে নেওয়া যাক। ডিসেম্বর 2024,
রাজ্যসভার 60 জন সাংসদ অবিশ্বাস প্রস্তাব আনেন। অভিযোগ ছিল বিরোধী সদস্যের তিনি অযথা ব্যঙ্গ ও টিপ্পনী করেন। উপরাষ্ট্রপতি হবার আগে 2019 থেকে 2022 তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। রাজ্যপাল থাকাকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি বিভিন্ন মন্তব্য করতেন, এমনকি বিভিন্ন বিষয়ে বিতর্কিত টুইট করতেন। টুইট করে জানান রাজ্যের ভিন্ন বিশ্ববিদ্যালয়ের 24 জন ভাইস চ্যান্সেলর নিয়োগ অবৈধ। টুইট করে লেখেন রাজ্য সরকার তুষ্টিকরণ করছে, বিরোধী দলের পশ্চিমবঙ্গে কোনো স্থান নেই। সুপ্রিম কোর্টের বিরুদ্ধে জগদীপ ধনকরের মন্তব্য ও বিজেপির ভূমিকা নিয়ে আইনজীবী মহল প্রশ্ন তুলেছে। রাজ্যসভার অবিশ্বাস প্রস্তাব খারিজ হয়। কারণ হিসেবে বলা হয় উপরাষ্ট্রপতির মর্যাদাকে লঙ্ঘন করার উদ্দেশ্যে এই অবিশ্বাস প্রস্তাব আনা হয়েছে। সুপ্রিম কোর্টের সমালোচনা করে কি সুপ্রিম কোর্টের গরিমাকে তিনি লঙ্ঘন করছেন না? উপরাষ্ট্রপতি হামিদ আনসারি দক্ষতা ও নিষ্ঠা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বহু আলোচনা হয়েছে। সেই সময় উপরাষ্ট্রপতি আসনটি আরও গরিমা পেয়েছিল। এখন উপরাষ্ট্রপতি সেই আসনে বসেই সুপ্রিম কোর্টের সমালোচনা করছেন। একজন উপরাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সমালোচনা করেন, তখন ভাবার সময় এসেছে এই দেশের ভবিষ্যৎ কি হতে চলেছে। বিজেপির রাজনীতি সুপ্রিম কোর্টের উপরে প্রভাব ফেলার চেষ্টা করছে। সুপ্রিম কোর্টের রায়ের জন্যই কি উপরাষ্ট্রপতিকে এগিয়ে দেওয়া হচ্ছে? তাই উপরাষ্ট্রপতি সুপ্রিম কোর্টকে লক্ষ্য করে তির্যক মন্তব্য করছেন। সুপ্রিম কোর্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় তির্যক মন্তব্য করা হচ্ছে। কেন্দ্র সরকারের সমালোচনা করলে সোশ্যাল মিডিয়া থেকে তা বিলুপ্তির জন্য নোটিশ জারি হয়। এক্ষেত্রে সরকার নিশ্চুপ। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে টুইট করে বলেন, আইন যদি সুপ্রিম কোর্টই তৈরি করবে তাহলে সংসদ ভবন বন্ধ করা উচিত। জগদীপ ধনকরের মন্তব্য, সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে কিছু কিছু বিচারপতি তাদের নিজেদের সুপার পাওয়ার দেখাচ্ছে। সংসদে আইনের বিষয় নিয়ে প্রশ্ন তোলা যায়, কিন্তু বিচারপতিরা প্রশ্ন তুলতে পারেন না। উপরাষ্ট্রপতি সাংবিধানিক বেঞ্চ নিয়ে সমালোচনা করতে পারেন কি? তিনি কি ঠিক করতে পারেন যে সাংবিধানিক বেঞ্চে কতজন বিচারপতি থাকবে? যখন সুপ্রিম কোর্টের সমালোচনা হচ্ছে, প্রধানমন্ত্রী কেন চুপ? 19 এপ্রিল রাষ্ট্রপতি যেভাবে সংসদ সদস্যদের সামনে সুপ্রিম কোর্টের সমালোচনা করেছেন, সংবিধান বিশেষজ্ঞদের মতে সাংবিধানিক চিন্তার বিষয়। আইনজীবী মহলের মতে সুপ্রিম কোর্টকে ভয় পাচ্ছে কেন্দ্র, তাই উপরাষ্ট্রপতি 142 নম্বর অনুচ্ছেদটিকে মিসাইলের মতো দেখছেন। কলকাতা টিভি। গুজরাট মডেল, সে নাকি এক রাম রাজ্য। গোটা দেশকে সেই গুজরাট মডেলের দিকে এগিয়ে দেওয়ার কথা বলে কত না চিৎকার বিজেপির, তাল মিলিয়ে কত না বিজ্ঞাপন আর প্রচার। বহুল প্রচারিত সেই গুজরাট মডেলের বেলুনের হাওয়া কিছুটা হলেও কমিয়ে দিল গুজরাট বিধানসভায় সদ্য জমা পড়া একটি সিএজি রিপোর্ট। গুজরাট রাজ্যের শিশু স্বাস্থ্য নিয়ে প্রবল উদ্বেগজনক এক রিপোর্ট প্রকাশ করেছে সিএজি। রিপোর্টে বলা হয়েছে 5,53,00,000 জনসংখ্যার গুজরাট রাজ্যে 48% বেশি 1 থেকে 6 বছর বয়সী শিশুরা পোলিও, টিটেনাস, ডিপথেরিয়া, হাম ইত্যাদি অসুখের প্রতিষেধক পাচ্ছে না। এই 48% শিশু বা এই 37 লক্ষ শিশু মূলত আদিবাসী, গ্রামীণ এবং শহরের পিছিয়ে থাকা পরিবারের। তারা যে শুধু প্রতিষেধক পায়নি তা নয়, তাদের মধ্যে 80% বেশি শিশু প্রি স্কুলের শিক্ষা থেকেও বঞ্চিত হয়েছে। 1 থেকে 6 বছরের শিশুদের প্রতিষেধক, পুষ্টিকর খাবার দেওয়ার কাজটি হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে। অঙ্গনওয়াড়ি কর্মীদেরই দায়িত্ব 3 থেকে 6 বছরের শিশুদের প্রি স্কুল শিক্ষা দেওয়ার। গুজরাট বিধানসভায় পেশ হওয়া সাম্প্রতিকতম সিএজি রিপোর্ট বলছে, শিশুরা যে এই সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে তার কারণ এইসব পরিষেবা শিশুদের কাছে শিশুর জন্ম দিতে চলেছেন বা সদ্য মা হয়েছেন এমন মায়েদের কাছে পৌঁছে দেওয়ার কাজ হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে। গুজরাটে যেখানে থাকার কথা 69,074টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেখানে রয়েছে 53,029টি, অর্থাৎ প্রয়োজনের থেকে 16,045টি কম অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। পেশ হওয়া সর্বশেষ এই সিএজি রিপোর্ট 2022-23 বছরের। এই কারণেই নীতি আয়োগের সাস্টেনেবল ডেভেলপমেন্টস গোলস বা এসডিজে প্রকল্পে ইন্ডিয়া ইন্ডেক্স 2023-24 রিপোর্টে বলা হয়েছে, গুজরাটে 40% 5 বছরের কম বয়সের শিশুদের ওজন এবং উচ্চতা স্বাভাবিকের থেকে কম। এসডিজে সূচক অনুসারে গুজরাটের 15 থেকে 49 বছর বয়সী মহিলাদের মধ্যে 62% বেশি মহিলা রক্তাল্পতায় ভুগছেন। গুজরাট নিয়ে বিজেপি নেতাদের অহংকার মূলত রাজ্যে জিডিপির বিপুল পরিমাণ নিয়ে, কিন্তু সেই উন্নয়নের ছোঁয়া নিচুতলা পর্যন্ত পৌঁছচ্ছে না। সবকা সাথ
সবকা বিকাশের স্লোগান যারা দিচ্ছেন, এই সিএজির রিপোর্ট কি তাদের সতর্ক করবে? কলকাতা টিভি। ভোট বড় বালাই, সেই জন্যই কি সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে যখন গোটা দেশে বিরোধীরা এক কাট্টা, তখন একমাত্র ব্যতিক্রম কেরল। শাসক বাম ও বিরোধী কংগ্রেস এই দক্ষিণী রাজ্যে ওয়াকফ নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে। শুধু তো মুসলিম ভোট নিয়ে ভাবলেই হবে না, অমুসলিম ভোট তার কি হবে? ওয়াকফ আইনের বিরোধিতা করে অমুসলিম ভোটারদের সম্ভাব্য রোষ থেকে বাঁচতেই এমন রাস্তায় হাঁটছে কেরল শাখার সিপিএম ও কংগ্রেস। বিজেপির দাবি ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে দ্বিচারী অবস্থান বাম ও কংগ্রেসের। বলতেই পারে পশ্চিমবঙ্গে তো বাম কংগ্রেস ওয়াকফ আইনের বিরুদ্ধে আগুন ঝরিয়ে চলেছে, কিন্তু কেরলে তাহলে কি হচ্ছে কমরেড? পরিবর্তিত পরিস্থিতি। এই চেনা বুলি তো বামেদের ডিকশনারিতে আছেই। সংশোধিত ওয়াকফ আইন অসাংবিধানিক, তাই তা প্রত্যাহারের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। দেশের একাধিক মুসলিম সংগঠন ছাড়াও সিপিএম দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে একাধিক নেতা নেত্রী ও সর্বোচ্চ আদালতে আবেদন করেছে। একই সঙ্গে ইন্ডিয়ার সব শরিক সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনও শুরু করেছে। সর্বভারতীয় স্তরে কংগ্রেস ও সিপিএম ওয়াকফ বিতর্কে কঠোর পন্থা নিয়েছে, কিন্তু একমাত্র কেরলে ভিন্ন পথে হাঁটছে শাসক ও বিরোধী দুই পক্ষই। ওয়াকফ আইনের বিরোধিতায় সুর চড়লে পাছে অমুসলিম ভোটাররা বিগড়ে যান, তাই কেরলে কৌশল বদল কংগ্রেস ও সিপিএম এর। মজার হলো রাজ্যে সিপিএম তথা বামেদের সঙ্গে কংগ্রেসের অহিনুকূল সম্পর্ক, অথচ ভোট বাঁচাতে দুই প্রবল প্রতিপক্ষের কৌশল অভিন্ন। কেননা শাসক হোক বা বিরোধী, কেউই রাজ্যের হিন্দু ও খ্রিস্টান ভোটারকে চটাতে চায় না। রাজ্যভিত্তিক ভিন্ন অবস্থান নিলেও কেন্দ্রীয়ভাবে দুই দলই সংশোধিত আইনের কঠোর বিরোধিতায় সরব। যদিও এর আগে সারা দেশের সঙ্গে কেরলেও সংশোধিত নাগরিক আইন বা সিএর বিরুদ্ধে বাম ও কংগ্রেস বিজেপিকে নিশানা করে পথে নেমেছিল। রাজ্য কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের অন্যতম শরিক ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লীগ, যারা ওই আইন প্রত্যাহারের দাবিতে নিজেদের সংগঠনের তরফে আলাদা করে বিক্ষোভ সমাবেশ করেছে। সুপ্রিম কোর্টের মামলাকারীদের মধ্যে তারাও রয়েছে। কেরল সরকার রাজ্যে সংশোধিত ওয়াকফ আইন কার্যকর করবে কিনা এই নিয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য পিনারাই বিজয়ন। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য টিপি রামকৃষ্ণনের দাবি, ওয়াকফ সম্পত্তি নিয়ে মুসলমানদের অধিকার কেড়ে নেওয়া যাবে না, কিন্তু রাজ্যে আইন প্রয়োগের বিষয়টি জটিল, তাই তা খতিয়ে দেখতে হবে। রাজনৈতিক মহলের মতে মুখে আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও এই ইস্যুতে বিজেপি বিঁধছে বাম ও কংগ্রেসকে। কলকাতা টিভি। পলিটিক্স আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।